আমরা দ্বিনিষেক আলোচনা করেছি, সেখানে দেখেছি দুবার নিষেক ঘটে, একবার অঙ্গজ নিষেক আর একবার প্রকৃত নিষেক। প্রকৃত নিষেকের দ্বারা তৈরি হয় জাইগোট এবং অঙ্গজ নিষেক বা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের দ্বারা তৈরি হয় শস্য নিউক্লিয়াস। জাইগোট 2n প্রকৃতির, শস্য নিউক্লিয়াস 3n প্রকৃতির। এবার আমরা দেখব নিষেক পরবর্তী ঘটনা, অর্থাৎ নিষেকের পর কিভাবে জাইগোট থেকে ধীরে ধীরে ভ্রূণ তৈরি হয়, আর আলোচনা করব ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস থেকে কিভাবে শস্য বা এন্ডোস্পার্ম তৈরি হয়। প্রথমে চলে আসছি, দেখো প্রথমে জাইগোট থেকে কিভাবে ভ্রূণ গঠিত হয়। তোমরা দেখেছো, দেখো এরকম ডিম্বক রন্ধ্রের দিকে ডিম্বাণু যেটা তৈরি হয়েছিল, সেই ডিম্বাণুর সাথে পুংগামেটের মিলনের ফলে তৈরি হয়েছে ডিপ্লয়েড জাইগোট। এই জাইগোট থেকে ভ্রূণের ডেভেলপমেন্ট প্রথম যে উদ্ভিদে পর্যবেক্ষণ করা হয় তা হচ্ছে ব্র্যাসিকেসি গোত্রভুক্ত উদ্ভিদ ক্যাপসুলা বার্সা প্যাস্ট্রিস নামক উদ্ভিদের প্রথম পর্যবেক্ষণ করা হয়। কি কি হয় দেখো, কীরকম বিভাজন, পুরোটাই কিন্তু মাইটোসিস বিভাজন, পুরোটাই মাইটোসিস বিভাজন। জাইগোট যেটা 2n প্রকৃতির প্রথমে অনুপ্রস্থভাবে বিভাজিত হচ্ছে, অনুপ্রস্থভাবে বিভাজিত হয়ে তৈরি করছে দুটো কোষ ওপরের দিকে, অর্থাৎ রন্ধ্রের দিকে। ঠিক এইভাবে বিভাজনটা হচ্ছে। রন্ধ্রের দিকে, ডিম্বক রন্ধ্রের দিকে যে কোষটা থাকে তাকে বলা হচ্ছে ব্যাসাল সেল বা সিবি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সিবি বা ব্যাসাল সেল বা ভিত্তি কোষ বলা হয়ে থাকে। আর ভেতরের দিকে যে কোষটা থাকছে, তাহলে এইভাবে হচ্ছে, এটা ভালো করে বুঝবে মেয়েরা, রন্ধ্রের দিকে যেটা থাকছে সেটা হচ্ছে ব্যাসাল সেল, আর ভেতরের দিকে যেটা থাকে, মূলের দিকেও আমরা বলতে পারি, এটাকে বলা হচ্ছে প্রান্তীয় কোষ বা এপিকাল সেল বলা হয়। এরপর দেখো, এই যে যেটা ব্যাসাল সেল ছিল, ভিত্তি কোষ, এটা পুনরায় অনুপ্রস্থভাবে বিভাজিত হয়েছে। অনুপ্রস্থভাবে দেখতেই পাচ্ছ, একটা ছিল, এভাবে অনুপ্রস্থভাবে বিভাজিত হয়ে একটা থেকে দুটো কোষ তৈরি করেছে, যাদেরকে আমরা বলছি রিপ্রেজেন্ট করা হয় সিআই এবং সিএম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবং অন্যদিকে যে প্রান্তীয় কোষ বা এপিকাল সেল, এটা কি হয় না অনুদৈর্ঘ্যভাবে, দেখতে পাচ্ছ তোমরা, অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে কি করেছে, এরকম চারটি কোষ যুক্ত। তাহলে কটা হলো, যেটা ব্যাসাল সেল এটা অনুপ্রস্থভাবে বিভাজিত হলো, আর এপিকাল সেল অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হলো। তাহলে এই যে চারটি কোষযুক্ত গঠন তৈরি হলো, এটাকে আমরা বলতে পারি, এরকম টি আকৃতি বিশিষ্ট যে গঠন তৈরি হলো, একে বলা হচ্ছে আদি ভ্রূণ বা প্রো এমব্রায়ো বলা হয়ে থাকে। আদি ভ্রূণ বা প্রো এমব্রায়ো বলা হয়। এরপর বলছি, দেখো এই যে প্রান্তীয় কোষ দুটো, প্রান্তীয় কোষ বা এপিকাল সেল প্রথম বিভাজনের সাথে সমকোণে, প্রথম বিভাজনের সাথে সমকোণে, অর্থাৎ এইভাবে প্রথম বিভাজনের সাথে সমকোণে আবার অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়। অনুদৈর্ঘ্য এই জন্যই বলছি, তোমাদের মনে হতে পারে যে এইভাবে মানে অনুপ্রস্থ, কিন্তু প্রথম বিভাজনের সাথে সমকোণে পুনরায় অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে যে চারটি কোষযুক্ত গঠন তৈরি হলো, এখানে দুটো ছিল তাহলে হয়ে গেল চারটা কোষ, একে বলা হচ্ছে কোয়াড্রেন্ট, একে বলা হয় কোয়াড্রেন্ট বলা হয়ে থাকে। এরপর দেখো, এই যে কোয়াড্রেন্ট চারটা কোষ তৈরি হলো, এরা কি হচ্ছে অনুপ্রস্থভাবে বিভাজিত হয়েছে। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8টা কোষ দেখিয়েছি, এখানে ছিল চারটা, হয়ে গেল 8টা কোষ। তাহলে এইভাবে অনুপ্রস্থভাবে বিভাজিত হয়ে কি তৈরি করছে না, এরকম 8টি কোষযুক্ত যে গঠন, এটাকে বলা হচ্ছে অক্ট্যান্ট, বলা হয় অক্ট্যান্ট। এবার বলছে, দেখো এই অক্ট্যান্টের ওপরের চারটা কোষ, ওপরের চারটা কোষ, ওপরের স্তরের চারটা কোষ, এখান থেকে কি তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ ও বীজপত্র গঠিত হয়। ওপরের চারটা কোষ থেকে তৈরি হচ্ছে কাণ্ডের অগ্রভাগ ও বীজপত্র, ও নিচের যে চারটা কোষ, এখান থেকে কি তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে বীজ পত্রাব কাণ্ড এবং ভ্রূণমূলের কোর পোর্শন, ভ্রূণমূলের কোর পোর্শন তৈরি হচ্ছে। তাহলে কি বললাম, অক্ট্যান্টের ওপরের চারটা কোষ থেকে তৈরি হচ্ছে কাণ্ডের অগ্রভাগ এবং বীজপত্র,
আর নিচের 4টে কোষ থেকে তৈরি হচ্ছে বীজপত্রাবকাণ্ড বা হাইপোকটাইল, এবং ভ্রূণমূলের কোর পোর্শন, কোর অফ রেডিকেল তৈরি হচ্ছে নিচের 4টে কোষ থেকে। কি বিভাজনের মাধ্যমে? না এখানে প্রথম বিভাজনটা ছিল অনুদৈর্ঘ্য, তারপরে প্রথম বিভাজনের সাথে সমকোণে পুনরায় অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য এই জন্যই বলছি তার কারণ প্রথম বিভাজনের সাথে কম্পেয়ার করলে অনুদৈর্ঘ্যই হবে। অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে 4টে কোষ, তারপরে সেই 4টে কোষ, এদিকে দুটো ছিল এদিকে দুটো, অনুপ্রস্থভাবে বিভাজিত হয়ে তৈরি করছে 8টি কোষযুক্ত অক্ট্যান্ট। ওপরের কোষ থেকে তৈরি হচ্ছে কাণ্ডের পোর্শন, নিচের কোষগুলো থেকে 4টে কোষ থেকে তৈরি হচ্ছে মূলের পোর্শন তৈরি হয়। বীজপত্রাবকাণ্ড মূলেরই একটা অংশ, অর্থাৎ যেখানে দুটো কটলেডন অর্থাৎ বীজপত্র ভ্রূণাক্ষের সাথে যুক্ত থাকে তার নিচের অংশকেই বলা হয় বীজপত্রাবকাণ্ড বা হাইপোকটাইল বলা হয়ে থাকে। এরপরে দেখো এই যে তৈরি হলো অক্ট্যান্ট, 8টা কোষযুক্ত গঠন, এরপর কি করছে না বাইরের তলের সাথে সমান্তরালভাবে বিভাজিত হবে, অর্থাৎ এইভাবে বিভাজনগুলো চলছে। সমান্তরালভাবে বাইরের তলের সাথে সমান্তরালভাবে বিভাজিত হয়ে এরকম প্রথমে দুটো কোষযুক্ত স্তর তৈরি করছে। এটা দেখালাম তোমাদেরকে, এরকম দুটো কোষযুক্ত স্তর তৈরি করছে, বাইরের তলের সাথে সমান্তরালভাবে বিভাজিত হয়ে দুটো কোষ স্তর তৈরি করে, একটা বহিঃস্তর এবং অন্তঃস্তর, দুটো কোষ স্তর গঠন করে থাকে। এবার বলছে দেখো যখন কোন সেল থেকে, তাহলে এই এতগুলো ডেভেলপমেন্ট বললাম, এপিক্যাল সেল বা সি এর ডেভেলপমেন্ট, সিএ থেকে প্রথমে তৈরি হলো এরকম দুটো, দুটো থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে এরকম দ্বিস্তরযুক্ত গঠন তৈরি হলো। কোথা থেকে? এপিক্যাল সেল থেকে, তাই তো? কিন্তু ওপরের গঠনটা আমি এখনো বলিনি, এইটুকু বলেছিলাম যে জাস্ট ব্যাসাল সেল যেটা, সেটা সিআই এবং সিএম দুটো কোষ তৈরি করেছিল। এরা এবার কি করছে, যখন এই ডেভেলপমেন্টটা চলছে পাশাপাশি কি হচ্ছে, এই দুটো কোষ এরকম অনুপ্রস্থভাবে বিভাজিত হচ্ছে, ক্রমাগত অনুপ্রস্থভাবে বিভাজিত হচ্ছে এবং হয়ে যে কোষ স্তর তৈরি করছে একে আমরা বলছি ভ্রূণধর কোষ স্তর বলা হয়ে থাকে। ভ্রূণধর কোষ স্তর বলা হয়। এই ভ্রূণধর কোষ স্তরের সর্বোচ্চ কোষ যেটা সবার উপরে আছে, এটা আস্তে আস্তে এরকম স্ফীত হয়ে ভেসিকলের আকৃতি ধারণ করছে, ফুলে যাচ্ছে, এবং এটা কি করে না চোষক রূপে কাজ করে বা হস্টোরিয়াম রূপে কাজ করে। কেন? তার কারণ ডেভেলপমেন্টটা এইভাবে হচ্ছে, নিচের দিকে হচ্ছে ভ্রূণের ডেভেলপমেন্টটা, যত আস্তে আস্তে এপিক্যাল সেল থেকে এই ডেভেলপমেন্টটা হচ্ছে ক্রমাগত, তত ভ্রূণ কি হচ্ছে নিচের দিকে ঢুকে যাচ্ছে, এবং ভ্রূণধর কোষগুলো যত বিভাজিত হচ্ছে তত ভ্রূণ ধীরে ধীরে নিচের দিকে ধীরে ধীরে কম্প্রেস হতে থাকে, ঢুকতে থাকে ভেতরের দিকে। তাহলে ভেসিকলের কাজ কি? যত এইভাবে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে, যত এইভাবে হচ্ছে ব্যাপারটা, পুরোটাই এইভাবে হচ্ছে, তাই তো? তাহলে যত ধীরে ধীরে ভ্রূণধর কোষগুলো বিভাজিত হতে থাকবে, অর্থাৎ সিআই এবং সিএম যত বিভাজিত হবে এবং ভেসিকল গঠন করবে, তত কি হবে না বর্ধিত ভ্রূণ, যেখান থেকে ভ্রূণ তৈরি হবে অর্থাৎ কাণ্ড এবং মূল তৈরি হবে, সেই অংশ ধীরে ধীরে শস্য কলার মধ্যে প্রবেশ করতে থাকবে। তাহলে ভেসিকলের কাজ কি? যত আস্তে আস্তে এটা বড় হবে, স্ফীত হবে, তত কি হবে না যেখান থেকে ভ্রূণ গঠিত হবে অ্যাকচুয়ালি কাণ্ড এবং মূলের অংশ, সেই অংশ শস্যকলার ভেতরের দিকে, ভ্রূণস্থলীর ভেতরের দিকে আস্তে আস্তে ঢুকতে থাকবে। তাহলে ভেসিকলের কাজই হচ্ছে চোষক বা হস্টোরিয়াম রূপে কাজ করে, অর্থাৎ এই ভ্রূণকে শস্য থেকে পুষ্টি গ্রহণ করতে সাহায্য করে। আমরা জানি যে বেশিরভাগ দ্বিবীজপত্রী, যেহেতু বেশিরভাগ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, যখন বীজ পরিণত হয়, পরিণত বীজের মধ্যে কোনো শস্য বা এন্ডোস্পার্ম থাকে না। তাহলে এই শস্যকলা কি হয়, তৈরি হয় না? তৈরি তো হয়, কেননা যে কোনো একবীজপত্রী হোক বা দ্বিবীজপত্রী হোক, গুপ্তবীজী উদ্ভিদ মানেই দ্বিনিষেক ঘটে। তাহলে শস্য বা এন্ডোস্পার্মটা কি হয় বলছে, যত আস্তে আস্তে ভ্রূণের ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ এই ভ্রূণ অংশটা যত শস্যকলার মধ্যে ঢুকতে থাকে, তত এন্ডোস্পার্ম থেকে পুষ্টি গ্রহণ করতে থাকে।
তার ফলে পরিণত বীজের মধ্যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কোনো শস্য বা এন্ডোস্পার্ম থাকে না। পরিণত বীজের মধ্যে শস্য বা এন্ডোস্পার্মের কোনো অস্তিত্ব থাকে না বেশিরভাগ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রেই। কেন? তার কারণ বর্ধিত ভ্রূণ পুরোটাই শস্য থেকে পুষ্টি গ্রহণ করে নেয়। কেন হয় না, ধীরে ধীরে দেখো, বারবার বলছি যে ভেসিকলটা যত আস্তে আস্তে বড় হচ্ছে তত কি হচ্ছে, ভ্রূণ অংশ যেখান থেকে কাণ্ড এবং মূল তৈরি হবে সেটা ধীরে ধীরে শস্য কলার মধ্যে গ্রথিত হতে থাকে এবং শস্য থেকে পুষ্টি গ্রহণ করতে থাকে। আচ্ছা, তাহলে আবার বলছি, দেখো সিআই এবং সিএম এই দুটো কোষ এইভাবে অনুপ্রস্থভাবে বিভাজিত হলো, তার ফলে যে কোষের স্তর তৈরি হচ্ছে তাকে বলছি ভ্রূণধর কোষ স্তর। সর্বোচ্চ কোষ আস্তে আস্তে স্ফীত হয়ে ভেসিকলের আকৃতি গ্রহণ করে, যেটা চোষক বা হস্টোরিয়াম রূপে কাজ করে ভ্রূণকে শস্য কলার মধ্যে নিমজ্জিত করতে এবং শস্য থেকে পুষ্টি গ্রহণ করতে সাহায্য করে। আর এই ভ্রূণধর কোষ স্তরের সর্বনিম্ন যে কোষটা, যে কোষটা আমি দেখিয়েছি, এটাকে বলা হচ্ছে হাইপোফাইসিস। এই দুটোকেই বলছি আমি হাইপোফাইসিস। এই হাইপোফাইসিস থেকে কি হয়, এখান থেকে তৈরি হচ্ছে মূলের ত্বক এবং মূলত্র গঠিত হয়ে থাকে। মূলের ত্বক এবং মূলত্র গঠিত হয়। তাহলে এইভাবে অক্ট্যান থেকে তৈরি হলো দ্বিস্তরযুক্ত গঠন, বহিস্তর এবং অন্তঃস্তর। আর ভেসিকল তৈরি হলো, হাইপোফাইসিস তৈরি হলো। হাইপোফাইসিস মূলের ত্বক এবং মূলত্র গঠন করছে। এরপরে বলছে, দেখো পরবর্তী পর্যায়ে ভ্রূণের ডেভেলপমেন্ট কি হয়, নিচের স্তরের কোষের দুই প্রান্তে শুধু এই কোষগুলোতেই বিভাজন হচ্ছে, এই দিকের কোষগুলো আর এই দিকের কোষগুলো নিচের কোষ স্তরের দুই প্রান্তে সীমাবদ্ধ থাকে। তার ফলে যদি এই কোষগুলো এদিককার আর এদিককার দুই প্রান্তের কোষগুলো বিভাজিত হতে থাকে, তাহলে এটা কি হবে, আস্তে আস্তে এই রকম হয়ে যাবে ব্যাপারটা। বলছে দেখো, যেহেতু পরবর্তী পর্যায়ে মাইটোসিস বিভাজন নিচের স্তরের কোষের দুই প্রান্তে সীমাবদ্ধ থাকে, ফলে ভ্রূণ দেখতে কিরকম হয়, অনেকটা হৃৎপিণ্ডের আকৃতি ধারণ করে এবং এইভাবে দুই প্রান্তের কোষগুলো ক্রমাগত অনুপ্রস্থভাবে বিভাজিত হতেই থাকে, অনুপ্রস্থভাবে বিভাজিত হয় এবং তার ফলে দেখো আস্তে আস্তে তৈরি হচ্ছে এরকম ঘোড়ার খুরের মতন দ্বিবীজপত্রী, যেহেতু তাহলে দুটো বীজপত্র তৈরি হচ্ছে, বীজপত্রাব কাণ্ড তৈরি হচ্ছে এবং ওপরের অংশ থেকে তৈরি হচ্ছে ভ্রূণমূল এবং মূলত্র গঠিত হতে থাকে। এইভাবে যখন ভ্রূণের ডেভেলপমেন্ট কমপ্লিট হতে থাকে, বীজপত্র তৈরি হয়ে গেছে, ভ্রূণ তৈরি হয়ে টোটালটা দেখো ভ্রূণমূল, বীজপত্রাবকাণ্ড, মূলত্র, যখন প্রায় এইভাবে তৈরি হতে হতে ভ্রূণের ডেভেলপমেন্ট শেষের দিকে, তখন ধীরে ধীরে এই ভ্রূণধর কোষ স্তর নষ্ট হয়ে যায়, কোষগুলো আস্তে আস্তে শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। তাহলে এইভাবে এমব্রায়োজেনেসিস অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠন সম্পন্ন হচ্ছে। কি হলো, আবার টোটালটা একবার সাম আপ করছি। জাইগোট থেকে তৈরি হলো অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে ব্যাসাল সেল এবং এপিকাল সেল। ব্যাসাল সেল অনুপ্রস্থভাবে, এপিকাল সেল অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে টি আকৃতি বিশিষ্ট তৈরি করলো আদি ভ্রূণ বা প্রোএমব্রায়ো। এরপর এপিকাল সেল প্রথম বিভাজনের সাথে সমকোণে পুনরায় অনুদৈর্ঘ্য, যেহেতু প্রথম বিভাজনের সাথে কম্পেয়ার করছি তার জন্য অনুদৈর্ঘ্য বলছি, বিভাজিত হয়ে কোয়াড্রেন্টের কোষগুলো অনুপ্রস্থ বিভাজন হলে কি হবে, ধরো এই যে একটা কোষ ছিল, এটা অনুপ্রস্থভাবে বিভাজিত হলো, তাহলে এরকম হবে, এটা ছিল এরকম হবে, ঠিক ব্যাপারটা এখানে তাই দেখিয়েছি আমি। দেখো অনুপ্রস্থভাবে বিভাজিত হয়ে 8টি কোষযুক্ত অক্ট্যান্ট। এই অক্ট্যান্টের উপরের 4টা কোষ থেকে তৈরি হচ্ছে কাণ্ডের অগ্রভাগ এবং বীজপত্র, নিচের কোষ থেকে তৈরি হচ্ছে বীজপত্রাবকাণ্ড বা হাইপোপটাইল এবং ভ্রূণমূলের কোর পোর্শন, রেডিকেলের কোর পার্ট। এবার বলছে দেখো, এই অক্ট্যান্টের কোষগুলো বাইরের তলের সাথে এরকম সমান্তরালভাবে বিভাজিত হয়ে দুটো স্তর তৈরি করছে এবং যখন এই ডেভেলপমেন্টটা চলছে এপিকাল সেল থেকে, তখন ওপরের ব্যাসাল সেলটাও কিন্তু থেমে নেই, বিভাজিত হচ্ছে ক্রমাগত অনুপ্রস্থভাবে বিভাজিত হয়ে
এরকম একটা কোষের স্তর তৈরি করছে, যার ওপরেরটা বলছি ভেসিকলের মতন দেখতে এবং কাজ করছে চোষক রূপে। নিচেরটাকে একদম সর্বনিম্ন হাইপোফাইসিস, যেখান থেকে তৈরি হচ্ছে মূলের ত্বক ও মূলত্র। আর পরবর্তী বিভাজন এইভাবে দুই প্রান্তের কোষগুলোতে সীমাবদ্ধ থাকছে, ফলে এরকম হার্ট শেপড হচ্ছে এবং তারপর এখান থেকে ঘোড়ার ফুলের মতন দুটো বীজপত্র তৈরি হচ্ছে। বীজপত্রাবকাণ্ড, ভ্রূণমূল, মূলত্র ধীরে ধীরে তৈরি হচ্ছে। ভ্রূণের ডেভেলপমেন্ট যখন কমপ্লিট, তখন ভ্রূণধর কলা আস্তে আস্তে বিনষ্ট হয়ে যায়। তাহলে এইভাবে যখন ভ্রূণের ডেভেলপমেন্ট হচ্ছে, তখন কি অর্থাৎ জাইগোট থেকে যখন ভ্রূণ তৈরি হচ্ছে, তখন কি শস্য নিউক্লিয়াস যেটা এটা থেমে থাকে? না, শস্য নিউক্লিয়াসও একই রকমভাবে, প্রকৃতি কীরকম 3n, তাই তো? শস্য নিউক্লিয়াসও বিভিন্ন রকমের বিভাজন দেখায়। শস্য নিউক্লিয়াসের বিভাজনে যাওয়ার আগে তোমাদের বলবো যে তোমরা একটু আগেই বলেছি দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, দেখা যায় ভ্রূণ যখন তৈরি হচ্ছে তখন কি হয়, শস্য কলা থেকে পুরো পুষ্টি গ্রহণ করে নেয়। তার ফলে পরিণত বীজের মধ্যে কোনো এন্ডোস্পার্ম থাকে না। বীজের প্রকৃতি কীরকম? অসস্বল বীজ হয়ে থাকে। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, দেখা যায় ভ্রূণের ডেভেলপমেন্টের পরেও বীজের মধ্যে, পরিণত বীজের মধ্যে শস্য বা এন্ডোস্পার্ম কিছু পরিমাণ থেকেই যায়। তার জন্য বীজের প্রকৃতি হচ্ছে সস্বল বীজ। একবীজপত্রীর ক্ষেত্রে সস্বল বীজ, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে অসস্বল প্রকৃতির বীজ গঠিত হয়। এই শস্য বা এন্ডোস্পার্ম কিভাবে তৈরি হয়, কি কি টাইপের হয়ে থাকে, আসছি আলোচনায়। ধন্যবাদ।